দুটি নির্বাচন হয়ে গেল। এই কিছুক্ষণ আগে ফলাফল হলো। আপনার দৃষ্টিতে নির্বাচন কেমন হলো সেটা তো জানতেই চাই, এবং একই সাথে নির্বাচন মানেই এক ধরনের আতঙ্ক আমরা এর আগের নির্বাচনগুলোতে দেখেছি। এবার সংসদ নির্বাচনেও আমরা দেখেছি এরকম আতঙ্ক কখনোই মানুষ বোধই করেনি যে ভোট কেন্দ্রে যাব কিনা, নির্বাচন কেমন হবে, মারামারি হবে, কেন্দ্র দখল হবে। যদিও এটি একটি সাধারণ নির্বাচন এবং একই সাথে একটা আসনের উপনির্বাচন, সেখানেও এই ধরনের কোনো ঘটনা আসলে হয়নি। তারপরেও বিরোধী দলের অভিযোগ আছে, সেটিও নিশ্চয়ই আমরা জানতে পারবো, কিন্তু তারপরেও সামগ্রিকভাবে আপনার দৃষ্টিতে নির্বাচন কেমন হলো? উপনির্বাচন আসলে খুব বেশি জাতীয় মনোযোগ পায় না যদি না সেখানে অন্য কোনো পলিটিক্যাল ফ্যাক্টর না থাকে, যেমন কোনো বিগ শট পলিটিশিয়ান যদি না থাকে অথবা থাকে, এবং এটার কোনোটাই এখানে দেখা যায়নি। শুধু বগুড়ার মিস্টার বাদশাহ অনেক পুরনো রাজনীতিক, আর শেরপুরে যিনি নির্বাচিত হয়েছেন সম্ভবত প্রথম নির্বাচিত হয়েছেন, এবং দুটো সে চারবার। আচ্ছা আচ্ছা, খুব বেশি পরিচিত সম্ভবত নয়, কম পরিচিত, সাইলেন্ট, কিন্তু চারবার। আচ্ছা। তো এই দুটি নির্বাচন, আর তাছাড়া এই দুটি নির্বাচন কোনো কিছু নির্ধারণ করবে না যে সরকারের মানে কোনো অস্তিত্ব অথবা সরকারের এখানে কোনো মানে খুব বড় মাপের রাজনৈতিক গুরুত্ব না থাকার কারণে সংখ্যা হিসেবে শুধুমাত্র দুটো, হয়তো জামাত পেতে পারতো একটা অথবা এরকম, অথবা দুটোই জামাত পেতে পারতো, অথবা বিএনপি দুটো পেয়েছে। এখন পরিস্থিতি হচ্ছে এরকম যে 2/3 ভোটে ল্যান্ডস্লাইড ভিক্টরির পর একটা স্বাভাবিকভাবেই জনমত এখন এটাকে আমরা হানিমুন পিরিয়ড বলি অনেক সময়, যে 100 দিন অথবা 30 দিন এরকম আর কি, 30 দিন গিয়ে 40 দিনে পড়লো, এখন সেরকম একটা পিরিয়ড চলছে যেখানে গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকার পেয়েছে 17 বছর পরে। যাই হোক, 2জন এমপি নির্বাচিত হয়েছেন এবং বিরোধী দল এই নির্বাচনে ব্যাপক কারচুপির অভিযোগ করেছেন সংসদে, আমি সংসদে শুনেছি, এবং কোথাও কোথাও বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে বলে দাবি করেছেন। সেক্রেটারি জেনারেল বাইরে একটা সংবাদ সম্মেলন করেছেন, সেখানে তিনি বলেছেন কোথাও কোথাও এজেন্টদের বের করে দেওয়া হয়েছে এবং ভোট কারচুপি করা হয়েছে। তিনি একবার চুরির কথা বলতে গিয়ে তারপরে কারচুপির কথা বলেছেন। সো আমার ওই কারেকশন দেখেই মনে হচ্ছিল যেন একটা দায়িত্বশীলতার সঙ্গে বিরোধী দল শব্দ চয়ন করছে। আমার মনে হয় জামাতের এই বক্তব্যগুলোর সপক্ষে বিস্তারিত তথ্য যদি তারা তুলে ধরেন অথবা তুলে ধরতেন তাহলে আরও ভালো হতো। পার্লামেন্টে একজন আহত হওয়ার অথবা একের অধিক আহত হওয়ার কথা বলছিলেন একজন সংসদ সদস্য, এই খবরটি আমি অবশ্য মিডিয়াতে বড় করে দেখছি না। একজনও যদি আহত হয় এটা কিন্তু অনেক বড় খবর। একজন মানুষের আহত হওয়া অথবা নিহত হতাহত, এটা কিন্তু আমাদের মিডিয়াকে গুরুত্ব দিতে হবে। আমি মিডিয়াকে একটু সমালোচনা করে নেই, কারণ মিডিয়ার কারণে কিন্তু আসলে স্বৈরাচার এবং ফ্যাসিজমের জন্ম হয়। মিডিয়ার একটা বড় দায়িত্ব আছে। আমি এই কারণে শেখ হাসিনার ফ্যাসিবাদের জন্মের জন্য 50% মিডিয়াকে দায়ী করি, কারণ মিডিয়াকে মানে অনেক ক্ষেত্রে মিডিয়ার কিছু স্বাধীনতা ছিল, আমার কাছে যথেষ্ট তথ্য আছে এই ব্যাপারে। শুধু স্বাধীনতা ছিল 3টি ক্যারেক্টারের ব্যাপারে ছিল না, সেটা ছিল আমরা খ্রিস্ট ধর্মে ট্রিনিটি বলি, অর্থাৎ মাদার, সান অ্যান্ড হলি গড, অর্থাৎ হলি গোস্ট তারা বলেন। যাই হোক, জেসাস, মাতা মেরি এবং আমাদের যে ঈসা আলাইহিস সালাম, এই 3 জনের ব্যাপারে কিছু লেখা যেত না, অর্থাৎ শেখ সাহেব, তার মেয়ে এবং তার নাতি, এই 3 জনের ব্যাপারে কিছু বলা যেত না, লেখা যেত না। কিন্তু মন্ত্রীদের ব্যাপারে যা খুশি তা বলা যেত। আমার কাছে 100-র উপরে রিপোর্ট আছে যেটার ব্যাপারে কিন্তু জনগণের মধ্যে প্রচণ্ড রকমের বিক্ষোভ তৈরি হয়েছে। সরকার তো সেখানে বাধা দেন, তাহলে ফ্যাসিজম তৈরি হয়েছে ওখান থেকে, ট্রিনিটিকে অ্যালাউ করেছে। আমি মনে করি যে আজকে যদি একজনও আহত হয়ে থাকে এটা মিডিয়ার বেশি গুরুত্ব দেওয়া। আমরা এই বিষয়টা নিশ্চয়ই একটু পরিষ্কার করে জানতেই পারবো যে কোন আসনে, যেহেতু দুটি আসনে নির্বাচন হয়েছে, কোন আসনে তাদের কেউ আহত অথবা এরকম কোনো হামলা শিকার হয়েছে কিনা পরিষ্কার। তবে বিরোধী দল তো বিরোধী দলের বক্তব্য রাখবে। কোথাও যদি একজন এজেন্টও যদি হুমকি বোধ করে, গণতন্ত্র মানে হচ্ছে রাষ্ট্রকে এনশিওর করতে হবে, সিস্টেমকে এনশিওর করতে হবে, প্রতিটি ভোটার একেবারে সিঙ্গেল একজন ভোটার যাতে এক ইকুয়াল অপরচুনিটি যেতে পায়। অবশ্যই। সালাউদ্দিন আইয়ুবী, নিশ্চয়ই আপনি আমাকে শুনতে পাচ্ছেন, আশা করি আপনি যুক্ত হয়েছেন, এবং অনেক ধন্যবাদ যুক্ত হয়েছেন, এত রাতে আমাদেরকে সময় দিয়েছেন। আলোচনাটি এই দুই উপনির্বাচন নিয়ে আসলে হচ্ছে, বগুড়া 6 এবং শেরপুর 3-এ। এর মধ্যে আপনার কাছেও তো ফলাফল আসলে জেনে গেছেন, সেখানে দুই আসনেই বিএনপির প্রার্থী বিজয়ী হয়েছে। কিন্তু আপনারা দুপুরের পর থেকে অভিযোগ করছিলেন যে এখানে কারচুপি হয়েছে, এখানে বিএনপি ভোট জালিয়াতি করেছে, এজেন্টদের কিছু কিছু কেন্দ্র থেকে বের করে দেওয়া হয়েছে। একটু আমাদেরকে বলবেন। এবং এখন আমরাও আলোচনা করছিলাম, একজন অতিথিও বলছিলেন যে তিনিও শুনেছেন যে আপনারা সম্ভবত অভিযোগ করেছেন যে একজন আহত হয়েছেন, এরকম হামলার কোনো ঘটনা ঘটেছে। একটু আমাদেরকে বিস্তারিত বলবেন যে হামলার ঘটনা কোথায় হয়েছে, আহত হয়েছেন কে, এবং একই সাথে ভোট জালিয়াতির কথা আপনারা বলছিলেন, এই জালিয়াতির হওয়ার পেছনে কি কি আপনাদের কাছে তথ্য প্রমাণ এসেছে? জি, ধন্যবাদ আপনাকে। আজকে দুইটি উপনির্বাচন হলো এবং উপনির্বাচনের
যে কায়দা বা প্রকৃতি, এটাকে মাগুরার নির্বাচনের সাথে একেবারেই মিলিয়ে যাওয়া, একেবারেই সাদৃশ্যপূর্ণ বলা যায়। আমরা এখানে মাগুরার যে ঘটনা, সেখানে মিডিয়ার যে ভূমিকা ছিল এইটার থেকে এইটার একটু ভিন্নতা ছিল, কারণ এখানে মিডিয়ার পরিধি বিস্তৃত ছিল। সেই জায়গাতে একটু যদি বলা যায় সুনির্দিষ্ট করে, জাকির নামে আমাদের এক কর্মী, তার মাথায় দা দিয়ে আঘাত করা হয়েছে, তিনি মারাত্মকভাবে আহত হয়েছেন এবং মুমূর্ষ অবস্থায় এখন হাসপাতালে ভর্তি আছেন। আপনাদের একটু জানিয়ে রাখি, এই একই আসনে আমাদের প্রার্থী মৃত্যুবরণ করেছেন। তার আগে আমাদের প্রার্থী যিনি প্রধান এজেন্ট ছিলেন, তাকে মারাত্মকভাবে আহত করা হয় এবং পরবর্তীতে তিনি মৃত্যুবরণ করেন। এবং ওই মৃত্যুর ঘটনার পর থেকেই ওই আসনে এক ধরনের আতঙ্ক বিরাজ করছিল সবার মধ্যে। এই কারণে যারা ওই হত্যা মামলার আসামি ছিল, এই আসামির সবাইকে জামিন দেওয়া হয়েছে। সবাই নিরাপদে নির্বিঘ্নে এই নির্বাচনে বারবার নানা ধরনের অকারেন্স ঘটিয়েছে, ব্যাপকভাবে হুমকি ধমকি দিয়েছে যে আগে একজনকে হত্যা করেছি, প্রয়োজনে তোদের সবাইকে হত্যা করব, এরপরও এবার নির্বাচন আমরা বিজয়ী হব। এই ধরনের হুমকি ধমকি তারা দিয়ে আসছিল। এই হুমকি ধমকির বিষয়ে আইন শৃঙ্খলা বাহিনীকে বারবার অবগত করা হয়েছে। তারা আমাদেরকে আশ্বস্ত করেছে এই ধরনের সন্ত্রাসীরা এই নির্বাচনে ভূমিকা রাখতে পারবে না। একদিন দুই দিন তাদেরকে নানাভাবে এদিক থেকে সরিয়ে রাখা হয়েছে, কিন্তু রাতের অন্ধকারে আবার তারা এসে বিভিন্ন ধরনের হুমকি দিয়েছে। গত 3 দিন থেকে এই সন্ত্রাসীরা বারবার নানাভাবে হুমকি দিচ্ছিল এবং আমাদের পক্ষ থেকে এই হুমকিগুলো মোকাবেলা করার জন্য যে ধরনের উদ্যোগ আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে প্রত্যাশা করি, সেটার প্রত্যাশার আলোকে তাদের কাছে বারবার চাওয়া হয়েছে এবং তারা আমাদের আশ্বস্ত করেছে। কিন্তু আসলে দেখা গেছে এই ভূমিকাগুলো আইন শৃঙ্খলা বাহিনী সেখানে পর্যাপ্ত পরিমাণে বা যথাযথভাবে রাখেনি। সর্বশেষ আজকে সকালবেলা থেকে সকাল 11টার মধ্যেই আমাদের প্রায় সবগুলো কেন্দ্র থেকে তারা আমাদের নেতাকর্মী যারা ছিল তাদেরকে হুমকি ধমকি দিয়ে কোথাও কোথাও আহত করে বের করেছে। এজেন্টদেরকে তারা বের করে দিয়েছে। 2টার মধ্যে মোটামুটি প্রায় সকল এজেন্টদের বের করে দিয়েছে আপনাদের? হ্যাঁ, প্রায় 2টার মধ্যে প্রায় সবগুলো জায়গা থেকে আমাদের এজেন্ট বের করে দিয়েছে। 2টার সময় এটি কিন্তু খুব বড় শেরপুর তিনের কথা বলছেন আপনি। বড় ধরনের অভিযোগ। এবং আমি শেষ করি, 2টার মধ্যে আমাদের আনুষ্ঠানিকভাবে যখন এটা নিশ্চিত হয়েছে আইন শৃঙ্খলা বাহিনী কোনো ধরনের সহযোগিতা করছে না, সেখানে যিনি রিটার্নিং অফিসার ছিলেন, সহকারী রিটার্নিং অফিসার ছিলেন, তাকে অবগত করার পরেও কোনো ফলাফল পাওয়া যাচ্ছে না। তারপরে আনুষ্ঠানিকভাবে, বিশেষ করে শেরপুরে যে নির্বাচন হয়েছে, সেই নির্বাচন থেকে আমরা আনুষ্ঠানিকভাবে বয়কট করা বা বর্জন করার সিদ্ধান্ত নিয়েছি। রিটার্নিং অফিসারকে অফিসিয়ালি জানানো হয়েছে, অভিযোগ করা হয়েছে এবং বলা হয়েছে যে আমরা নির্বাচন বয়কট করেছি। তার পরবর্তীতে সাংবাদিকদের ডেকে কিছুক্ষণ পর আনুষ্ঠানিকভাবে ব্রিফিং করে বলা হয়েছে যে আমরা নির্বাচন আর থাকছি না। যেহেতু আমাদের এটি আপনারা ঢাকায় আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন যে আপনারা আমরা ঢাকায় না, আমরা শেরপুরে ঘোষণা দিয়েছি। শেরপুরে আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিয়েছেন? শেরপুরে প্রার্থী নিজে ঘোষণা দিয়েছে। সেখানে প্রার্থী নিজে ঘোষণা দিয়েছে। আপনি জানেন যে সংসদে আমাদের সম্মানিত বিরোধী দলীয় নেতা, জামাতের সম্মানিত আমি ডাক্তার শফিকুর রহমান সহ একটা বড় গ্রুপ সংসদে থাকার কারণে একই দিনে সংসদের বিভিন্ন ব্রিফিং টিফিং করার যে প্রস্তুতি, সে কারণে আনুষ্ঠানিকভাবে কেন্দ্রীয় নেতৃবৃন্দ এটাতে যারা ছিলেন তারা বাইরে ব্রিফিং করেছেন, কিন্তু আনুষ্ঠানিকভাবে আমিরে জামাতের মাধ্যমে সেই ব্রিফিংটা আসেনি। কেন্দ্র আসলে কয়টি, যেহেতু আপনারা বলছেন যে সব কেন্দ্র থেকে আপনাদের এজেন্ট বের করে দেওয়া হয়েছে? আমাদের এই আসলে সুনির্দিষ্ট তথ্যটা আমার কাছে নাই ঠিক কয়টা কেন্দ্র, কিন্তু আমি সংসদে যে আসনে বসা ছিলাম সেই আসনের পাশের আসনেই ছিলেন হলো শেরপুর 1 আসনের যিনি সম্মানিত এমপি রাশেদুল ইসলাম রাশেদ। তিনি তাৎক্ষণিক সার্বক্ষণিকভাবে সব ধরনের খবর পাচ্ছিলেন, সেই খবরগুলো আমরা নিচ্ছিলাম সেখানে বসে বসেই মেসেজের মাধ্যমে কি হচ্ছিল সেই খবরগুলো। বগুড়ায় একই ধরনের ঘটনা ঘটেছে এবং বগুড়ায় মানে আমরা আমাদের ঘোষণাটা, বয়কটের ঘোষণাটা নির্বাচনের শেষ হওয়ার আগেই আমরা সেখানে দিয়েছি। মূলত নির্বাচনে যে পরিবেশটা বিরাজ করে, ভোটাররা আতঙ্কের বাইরে গিয়ে ভোট দেওয়ার একটা পরিবেশ চায়, সেই পরিবেশটাই এবার অন্তত এই 2টা উপনির্বাচনে মোটেই ছিল না। এই আতঙ্কিত পরিবেশের মধ্যে আমাদের নেতাকর্মীরা নানাভাবে চেষ্টা করেছে স্বাভাবিক থাকার জন্য, তাদেরকে স্বাভাবিক থাকার সুযোগ করে দেওয়া হয়নি। আইন শৃঙ্খলা বাহিনী সহযোগিতা করেনি, নির্বাচনী কর্মকর্তারা তাদের ওয়াদা রক্ষা করেনি। এই কারণে এই পরিবেশটা এত ভয়াবহ পরিবেশের দিকে গিয়েছে।
আচ্ছা, আমরা হাতে একটু সময় কম আমাদের। সালাউদ্দিন আইয়ুবী হয়তো বলছেন, যতটুকু আমাদের সহকর্মীরা আমাদেরকে বললেন ১২৮টা ভোট কেন্দ্র শেরপুর ৩-এর এবং ৪ লাখের একটু বেশি হচ্ছে সেখানে ভোটার। ওনার কথা অনুযায়ী ভাইয়া যদি এরকম হয় যে দুপুর ২টার মধ্যে উনি বলছেন যে সকল কেন্দ্র থেকে ১২৮টি কেন্দ্র থেকে তাদের এজেন্টদের বের করে দেওয়া হয়েছে, এটি সাধারণত কোনো নির্বাচনে দেখা যায় না যে সব কেন্দ্র থেকে একজন প্রার্থীর এজেন্টকে বের করে দেওয়া হয়। অবশ্যই এটি অন্যরকম ঘটনা, কিন্তু এই ঘটনাটা কোথাও আসলো না, না কোনো গণমাধ্যমের থেকেও আমরা যেটা সবচেয়ে বেশি জানি যে সামাজিক যোগাযোগ মাধ্যম ভয়াবহ এখন অ্যাক্টিভ, গণমাধ্যমের থেকেও তারা অনেক দ্রুততার সাথে সকল তথ্য সারা দেশে জানিয়ে দেয়। সেখানে এই খবরগুলো আসলে না জানার কারণটি কিছুটা আপনার কাছে অপ্রত্যাশিত মনে হয় কিনা? অপ্রত্যাশিত তো মনেই হয়, পাশাপাশি এই ঘটনার বর্ণনাগুলো আমার কাছে আজগুবি মনে হচ্ছে। কেন এখন দেশে এই কালচার নেই। ৫ই আগস্টে ফ্যাসিস্টের বিদায়ের পরে সরকার, দল, প্রশাসন, মিডিয়া এবং ভোটার সবাই কিন্তু অনেকটা অ্যালার্ট যে আমরা একটা স্বচ্ছতার মধ্যে দিয়ে কাজ করব। এরকমটাই ভোটারদেরও মানসিকতা। কারণ আমরা এত তিক্ত, ভোটাররা এত তিক্ত যে ভোট না হতে হতে এমন একটি অবস্থায় গেছে। এখন জামাত ইসলাম তো যেমন একটা ভাইব তুলেছিল যে তারা সরকারে যাবে, এরকম একটা তাদের প্রত্যাশা ছিল। এই অবস্থায় তারা এই যে আজগুবি কথাবার্তা, অভিযোগগুলো আনতেছে, এগুলাকে আমি আজগুবি মনে করছি। কারণ এটা সোশ্যাল মিডিয়াতে ঘটনার বর্ণনা সহ ছবি সহ চলে আসতো। কোথাও যদি কাউকে আহত করে, কোথাও যদি কাউকে বের করে দেয়, ওই ছবি সহ চলে আসতো। এবং যাকে বের করে দিচ্ছে সে ভিডিও দিয়ে ছেড়ে দিত। জামাত ইসলামের যে ভোট বাহিনী আছে, এই ভোট বাহিনী তো এনাম মিডিয়ার জন্য। তো ভোট বাহিনীও তো দেখলাম যে আজকে এরকম কোনো কিছু তুলতে পারে নাই। সেই হিসাবে আমি বলবো যে এটা ওনারা এটা নাটকীয় একটা গল্প বানাচ্ছেন। আপনি খেয়াল করলে কেন আমি গল্প বলছি, যেমন বগুড়ার আসনটি জনাব তারেক রহমান সাহেব বর্তমান প্রধানমন্ত্রী তার আসন তিনি ছেড়ে দিয়েছে। এটা বিএনপির আসন। এখানে নর্মালি ভোটাররা বিএনপির মেজরিটি ভোটার, এখানে বিএনপিকে ভোট দেবে, এটাই স্বাভাবিক। শেরপুরের যিনি রুবেল, মাহমুদুর রহমান রুবেল, তিনি এই পর্যন্ত 3বার কি 4বার, আমি ভুল না করলেও হয় 4বার নাহলে 3বার এমপি হয়েছে। তার বাবাও কিন্তু এমপি ছিল। তাহলে কি দাঁড়ালো, এই আসনটাও কিন্তু বিএনপি অথবা রুবেলের পক্ষের আসন। এটা তো আওয়ামী লীগের আমলের নির্বাচনের মধ্যে দিয়ে রুবেল এমপি হয়নি। অতএব এবারও জনমত রুবেলের পক্ষে, বিএনপির পক্ষে। তো ওই হিসাবে এটাই স্বাভাবিক ফলাফলের, এটা স্বাভাবিক। অস্বাভাবিক আমি কিছুই দেখছি না। দুই একটা বিচ্ছিন্ন ঘটনা ঘটে নাই বা ঘটবে না আমি সেটাও বলবো না, ঘটতেই পারে। সব মানুষকে তো সরকার বা জামাত ইসলাম বা দলগুলো নিয়ন্ত্রণ করতে পারে না, সব কর্মীকে আমরা নিয়ন্ত্রণ করতে পারি না। তো তেমনিভাবে যে কোনো কর্মী যে কোনো ঘটনা করতেই পারে। সেরকম বিক্ষিপ্ত দুই একটা ঘটনা ঘটতেও পারে। আমি এই ব্যাপারে আমার সহ আলোচক ভাইয়ের কথার সাথে আমি দ্বিমত করবো না। কিন্তু যেভাবে ঢালাভাবে বলছে যে একেবারে সবাইকে বের করে দিয়েছে, আমি যতটুকু জানি যে শেরপুরের তো প্রার্থী দুপুরের আগেই নিজে সরে গেছে মাঠ থেকে, মাঠের অবস্থা দেখে তিনি সরে গেছে। মাঠের জনমত বা ভোট কোন দিকে যাচ্ছে এটা তো বোঝা যায়, প্রার্থী হিসেবে আমরা বুঝতে পারতাম। তিনিও বুঝতে পেরে তিনি সরে গেছে। তাহলে কোথায় সকল এজেন্টকে 228টা কেন্দ্রে 128টা কেন্দ্রে বের করে দেওয়া তো বিশাল ব্যাপার না। তাহলে প্রশাসন, নিরাপত্তা বাহিনী তারা কি করছে? তারা তো এখন সরকারের লেজুর ভিত্তিক করছে না। মাত্র সরকারের হানিমুন পিরিয়ড, মাত্র 1.5 মাসের সরকার। এই সরকার তো এখনো সব জায়গায় তার প্রভাব বিস্তার করতেই পারেনি। এখনো তো সব জায়গায় আওয়ামী লীগ বসে আছে, নিরপেক্ষ লোক বসে আছে, জামাত ইসলাম বসে আছে। আপনার রিটার্নিং অফিসারের মধ্যে অনেকেই তো 40টার উপরে জামাত ইসলামের রিটার্নিং অফিসার। মিডিয়াতে ম্যাক্সিমাম আওয়ামী লীগের লোক। এই 71 টিভিতে বসে আমি বলছি 71 টিভি এখনো আওয়ামী লীগের দখলে। তাহলে ওরা তো স্বাধীনভাবে কথা বলতে পারার কথা। অতএব 71 টিভি তো আর বিএনপি হয়ে যায়নি, বা অন্যান্য মিডিয়াগুলো বিএনপি হয়ে যায়নি। যেমন আমার দেশ, উনি তো খুব স্বাধীনভাবে চালাচ্ছেন মাহমুদুর রহমান সাহেব। তো তিনি তো এটা লিখতো। আমি একটা কথার কথা 71কে উদাহরণ হিসেবে আনলাম, আপনারা কিছু মনে করবেন না। আমি বুঝাতে চাচ্ছি স্ট্রিম মিডিয়াগুলো তো মানে মূলধারার মিডিয়াগুলো তো এটা অবশ্যই আনতো। মিডিয়াগুলো যদি কোনো কারণ নাও আনে, সোশ্যাল মিডিয়াতে এটা চলে আসতো। এইখানে ওনাদের যে একটা কথার জন্য কথা বলা, অভিযোগটা বিএনপির বিরুদ্ধে আনতেই হবে। কারণ ওনারা তো কল্পনাই করেছিল, দিবাস্বপ্ন দেখেছিল সরকারে চলে আসতেছে, আগামী দিনে বোধহয় চলে আসতেছে।
ওনারা বুঝে না আওয়ামী লীগ মাঠে আসলে ওনাদের জায়গাটা কোথায় হবে।